This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। হায় রে, ছি ছি ননি ছি। নিউ ইয়র্ক টাইমসে বলছে বাংলাদেশ একটি উদীয়মান জঙ্গি রাষ্ট্র। সবে এখন আর কি মক টেস্ট হচ্ছে আর কি। কেন এটা হলো বলিনি এগুলো? বলছে যে ভারত বিদ্বেষ হচ্ছে, মিস প্রপাগান্ডা করছে, এসব তো বলেছে। একের পর এক ঘটনা তারা কি রেফারেন্স দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস রেফারেন্স হিসাবে যেগুলো দিয়েছে যে মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া। একটা রাষ্ট্র গোটা পৃথিবীতে যখন এই রকম দৃষ্টি আকর্ষণ করছে, তখন হার্ড লাইনাররা দেশটার দখল নিয়ে মেয়েদেরকে একেবারে গৃহবন্দী করছে। ফুটবল খেলা হারাম, তার কারণ হচ্ছে যার যেরকমভাবে মানসিকতা। এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা আমেরিকা যখন বলেছে কিছুটা নিশ্চয়ই মানতে হবে, তাই তো? ভারত তো আর বলেনি। ভারতে না বললে যে ভারত তো কিছু বলেনি তোমাকে এখনো পর্যন্ত। তুমি বরঞ্চ ভারতকে রোজ গালি দাও আর রাত্রিবেলা চাল চাও, ডাল চাও, নানা কিছু চাও, দাও আর দাও রাত্রিবেলা। দিনের বেলা ভারত বিদ্বেষ উগড়ে গেছো, এখন প্যাচে পড়েছো। এখন একটু প্যাচে পড়েছো। প্যাচে পড়ে যদি বিমস্টেকে একটা দেখা হয়ে যায়, পরশুদিন জানিয়েছিলাম বিমস্টেকে 50-50 চান্স আছে। 50-50 চান্স ছিল যে সেখানে দেখা করবেন কিনা। এখনও যেটা জানা যাচ্ছে বাংলাদেশ তারা জানিয়েছেন, যদিও ভারতের বিদেশ মন্ত্রক এখনও কনফার্মেশন এখনও পর্যন্ত দেয়নি, তবে দেখা হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে। এত করে ধরছে, এদিকে রাত্রিবেলা চাল ডাল সব চাইছে, ভারত পাঠাচ্ছেও। কিন্তু আমেরিকা যখন বলেছে, ঠিক বলেছে। বাইডেনের আমেরিকাও আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও আমেরিকা। নিউ ইয়র্ক টাইমস দেশে কাগজ নয়, বহুদিনের প্রাচীন কাগজ এবং অত্যন্ত ক্ষমতাধর একটি খবরের কাগজ, ওপিনিয়ন মেকার, গ্লোবাল ওপিনিয়ন মেকার। এবং তার সাথে যদি ওয়াশিংটন পোস্ট কোনো দিন আবার তার সাথে একটা জুড়ে দেয়, বা তাহলে তো হয়েই গেল, 2 আর 2 4 হয়ে যাবে। উদীয়মান জঙ্গি রাষ্ট্র, ভালো তকমা। তার কারণ বাংলাদেশে মৌলবাদ একেবারে শিকড় গেড়ে বসেছে। ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, মহিলা বিদ্বেষ, সমস্ত রকম বিদ্বেষের বারুদের উপর বসে আছে। এবং যা মন্তব্য, আমি একটু রুহুল কবির রিজভী, যিনি রুহুল কবির রিজভী বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তার একটা বক্তব্য দিই। তার কারণ হচ্ছে যে কোনো রাজনীতিবিদ যারা বাংলাদেশের দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, তারা গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তাদের একটা বক্তব্য রয়েছে। নানা ধরনের অপতথ্য যে ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে যে প্রতিবেদন। এর পেছনে কারা জড়িত বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানে। আজকে যারা পরাজিত শক্তি তাদের মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এটা। অর্থাৎ বিএনপি এটাকে খারিজ করতে চাইছে। নির্বাচনের ব্যাপারে অনেকদিন একরকম স্টান্স নিয়ে বিএনপি বুঝে উঠতে পারছে না যে তারা কি করবে। কারণ ডক্টর ইউনূস ডিসেম্বরে ভোট করলে অনেকটা তো দেরি হয়ে গেল। আপাতত তাহলে জাতীয় সরকারি সই, অর্থাৎ বিএনপি এই ক্ষেত্রে নেতৃত্ব তারা দিশা খুঁজে পাচ্ছেন না। তাই আপাতত যেটা সবচেয়ে ভালো পদ্ধতি, যে কোনো কিছু বয়ান এলে সেটাকে আওয়ামী লীগ তার উপর দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমেরিকা কিন্তু সেক্ষেত্রে যতই বন্ধু হোক শত্রু হোক, সে শুল্কযুদ্ধ অব্যাহত। এবং এমন একটা জায়গায় শুল্কযুদ্ধ এখন তৈরি হয়েছে যে যেখানে নতুন শুল্কর ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কম্বোডিয়া 49%, লাওস 48%, তারপর যে অন্যান্য যেসব দেশগুলো আছে, বাংলাদেশ 37%, ভিয়েতনাম 46%। অর্থাৎ যারা হচ্ছে একেবারে এখনো রেড ব্লকের রয়েছে, ছোট দেশ, সেভাবে যারা প্রভাবশালী নয়, কিন্তু তাদের উপর, তাদের যাতে পণ্য ভেতরে না ঢুকে আমেরিকার মানুষ যাতে তাহলে কিনলে বেশি দাম দিয়ে কেন। এবং
আমেরিকান ফার্স্ট এই যে নীতি সেটাকে সাকসেসফুলি অবলম্বন করতে গিয়ে কাউকেই ছাড় দেননি। বাংলাদেশের গার্মেন্টস বলুন, যা কিছু বলুন, তাতে যা ট্যাক্স ছিল প্রায় 15% ছিল, সেটা বাড়িয়ে এখন চলে গেছে হচ্ছে 37%, এবং ভারতের উপরও রয়েছে 26%। ভারতের উপর অনেকটা কাটছাট করে মোটামুটি একটা 26%-এর মধ্যে রেখেছে। চীনের উপর 34%, ইউরোপিয়ান ইউনিয়নের উপর কম 20%, জাপানের উপরও 24%, মালয়েশিয়ার উপর 24%, পাকিস্তানের উপর 29%। এবং পাকিস্তান যদি আমরা দেখি 29%, এবং বাংলাদেশ 37%, মানে পাকিস্তানের উপরও বাংলাদেশকে ওখানে ঠাঁই দিয়েছে যে ট্রাম্প প্রশাসন। এই হচ্ছে বর্তমান একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিমস্টেকে মিটিং হবে কি হবে না সেটা একটা জায়গায় যখন দাঁড়িয়ে রয়েছে, এবং তার সাথে এই নিউ ইয়র্ক টাইমসে যে উদীয়মান জঙ্গি শক্তি, এবং তার কতগুলো স্পেসিফিক উদাহরণ দিয়েছে। মহিলাদের উপর অত্যাচারের কথা বলেছে, বাংলাদেশে মহিলা ফুটবল টিমকে বাতিল করে দেওয়া হয়েছে। একদিকে এইরকম বাণিজ্যের চাপ, অন্যদিকে হচ্ছে মৌলবাদী উত্থান। সাধারণ মানুষ যাবে কোথায় তাহলে? এটা আজকে সময় সবচেয়ে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে গোটা বিশ্বব্যাপী। এমনি যুদ্ধে বিধ্বস্ত হচ্ছে সাধারণ মানুষ, হামাস আর ওইদিকে ইসরায়েলের মধ্যে প্রবল হচ্ছে কে বড় শক্তি। এত বিস্ফোরণ, এত কিছুর পরও সাধারণ মানুষের উপর কিন্তু তাদের কি করে জীবন রক্ষা করা যায় এই ব্যাপারে একটা নিশ্চুপ। একদিকে শুল্ক যুদ্ধ, অন্যদিকে হচ্ছে জঙ্গিবাদের উত্থান। কিভাবে পথ পাবে আগামী দিনে বাংলাদেশ, এই প্রসঙ্গে আমরা যাব, বিস্তারিতভাবে আমরা চর্চা করব। আজকে রয়েছেন ডক্টর প্রদীপ্ত রায়, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক, তাকে স্বাগত জানাচ্ছি। দেবশ্রী ভট্টাচার্য, তিনিও অধ্যাপক। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সুপরিচিত। দুজন রাজনৈতিক বিশ্লেষক, এবং ভার্চুয়ালি যিনি রয়েছেন তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। অধুনা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বাংলাদেশ পর্বকে তিনি বিশ্লেষণ দিচ্ছেন। দীপ্তিমান সেনগুপ্ত, দীপ্তিমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। জঙ্গি রাষ্ট্র হিসাবে এই যে তকমা শুল্ক যুদ্ধ, সেভেন সিস্টার্স, আমরা বেশ কয়েকদিন ধরে সেভেন সিস্টার্স নিয়েও চর্চাতে থেকেছি, যে যেখানে হচ্ছে সরাসরিভাবে ভারত থেকে এবং ত্রিপুরা থেকে যে ভেঙে দাও, তার কারণ হচ্ছে বিদেশের মাটিতে যেভাবে অপদস্থ করা আর কি, একটা ভৌগোলিক অবস্থানকে নিয়ে নিজেকে সমুদ্রের অভিভাবক ঘোষণা করে, এটা তো ভালো চোখে অনেকেই নেয়নি। তার একটা তীব্র প্রতিক্রিয়া এসেছে ত্রিপুরা, মণিপুর এই জায়গা থেকে দাঁড়িয়ে। তার মধ্যে মধ্যে এই ঘটনা, অথচ বিমস্টেকেও তারা আবার উঠেছে। তাহলে সমুদ্রের অংশীদারিত্বর জায়গা থেকে তারা কি ভারতের সাথে বসতে চায়, নাকি সত্যিকারে কোনো সলভের রাস্তা তার হচ্ছে, বা ভারতও এই কাজে বাংলাদেশের ক্ষেত্রে একটা হাত বাড়িয়ে দেবে? কি মনে হচ্ছে আপনার? প্রথম কথা, দেশের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। সেটা ইউএস প্রেসিডেন্টের সঙ্গে যখন মোদিজি দেখা করতে গিয়েছিলেন, তখনও তার কতগুলো স্তর ছিল। ধরুন, সেক্রেটারি লেভেলে কথা হয়েছিল, বৈদেশিক যারা মানে বিদেশ মন্ত্রক কথা বলেছিল, বাণিজ্য মন্ত্রক কথা বলেছিল, এবং অবশেষে মোদিজি গিয়েছিল। আমরা যেটা ভাবছি যে বিমস্টেকে ওনার সঙ্গে দেখা হবে, কি বলে, এই ইউনুসের সঙ্গে দেখা হবে। আমি আমার বিশ্লেষণ বলছে দেখা তো হবেই, একটা সভায় যখন গেছে দেখা হবে, কিন্তু দুজনে দুটো চেয়ারে বসে একান্তে আলোচনা হচ্ছে সেটা হবে না। সেটা আমি আপনাকে মোটামুটি নিশ্চিন্ত করে বলে দিতে পারি। প্রথম, মানে আপনি মোটামুটি না, একদম স্থির নিশ্চিত? আমি স্থির নিশ্চিত। তার কারণ আগে যে স্তরগুলো ছিল, বিদেশ মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, এই সব বিষয়গুলো নিয়ে যেই স্তরগুলো পার হওয়ার দরকার ছিল, সেই স্তরগুলো একটাও পার হয়নি। আর ইউনুস এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে সমস্ত স্তর বাদ দিয়ে একদম ডাইরেক্ট 1-to-1 দেখা হবে, সেই রকম জায়গাতে নেই। তো সুতরাং আমি একদম নিশ্চিন্ত হয়েই বলতে পারি ওখানে হয়তো দেখা হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডশেক করছে, সেটা রাস্তায় দেখা হতে গেলে আপনার সঙ্গে আমার দেখা হলে পরে আমি হ্যান্ডশেক করবো, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু বসে কথা হচ্ছে, দুজনে 1-to-1 কথা হচ্ছে, এইরকম কোনো ছবি পাওয়া যাবে না। এটা গেল প্রথম। এবার আসছি আমি দ্বিতীয় পর্যায়ে। বাংলাদেশ যে কথাটা নিউ ইয়র্ক টাইমস বলেছে,
এবং আপনি একটা দেখুন, এই যে ট্যারিফ যেটা দেওয়া হয়েছে, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতবর্ষ 24, 25, 26, এই তিনটে স্তর, এরা কিন্তু ইউএস এর সঙ্গে মেজর একটা জায়গাতে ব্যবসা করে, এটাকে মাথায় রাখতে হবে। মেজর একটা জায়গাতে কোরিয়ান গাড়ি শিল্প, জাপানিজ টেকনোলজি এবং গাড়ি, ভারতবর্ষ থেকে আরো অন্যান্য কিছু এগুলো যায়, এই সব কিছু মিলিয়ে একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। কিন্তু বাদবাকি দেশগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? বাদবাকি দেশগুলোর মধ্যে আমি বলছি, মানে আমরা যদি শুধুমাত্র তাইওয়ানকে বাদ দিই, তাহলে পরে বাদবাকি অ্যাভারেজ কিন্তু সবাই একই জায়গাতে আছে। এখানে কোনো একটা জায়গায় পেশি শক্তি দেখানো এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক মুনাফা, এই দুটোর একটা চলছে, খেলা চলছে। মানে আমি এই দেখো আমার একটু মাসল আছে, তুমি দেখো এবার তুমি আমার সঙ্গে নিগোসিয়েশন করবে কিনা, এরকম বিষয়গুলো চলছে। সুতরাং আমেরিকার সঙ্গে যে ব্যবস্থাটা চলবে সেটা নিয়ে আমার কোনো কিছু, এটা চলতে থাকবে, আবার কিছুদিন পরে দেখবেন এটা কমে গেল, ওটা বেড়ে গেল, ওষুধপত্র ইত্যাদি এ নিয়ে অনেক গল্প চলতে থাকবে। কিন্তু আমাদের এখানে যে ব্যবস্থাটা তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাটার মধ্যে যেটা একটা পরিস্থিতি আছে, যে অতি সম্প্রতিকালে এই নিউ আন্দামান বলে যেটা একটা অংশ তৈরি হয়েছে, আমি আপনাকে এর আগের দিন আপনার শোতেই বলেছিলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশে যে একটা সমুদ্র বন্দর তৈরি করার চেষ্টা চলছে, এই জায়গাটাতে অবশ্যই ভারত সরকার একটু কিছু করতে যাচ্ছে। এবং আপনি নিশ্চিন্ত, আমি আপনার এখানে একদম নিশ্চিন্ত হয়ে বলছি যে সেখানে ইউএস এর একটা ইনভলভমেন্ট থাকবে। কারণ এত গ্যাঞ্জামের মধ্যে যাবে না ইউএসএ একদম স্মার্ট একটা ভদ্রচিত জায়গা খুঁজবে, যেখানে তারা একসঙ্গে চেষ্টা মানে করবে, কি বলে, সামরিক প্রক্রিয়া করবে। ইউএস এর এইটুকুই ইন্টারেস্ট, তার সঙ্গে শুধু চায়নার লড়াই। আর দ্বিতীয়ত ইরানকে দিয়ে, আমি চায়নাকে নিয়েই কথা বলছি, ইরানকে ডিস্টার্ব করার জন্য তারা দক্ষিণ প্রান্তে আরব সাগরে একটা সিস্টেম তারা করে রাখবে, ব্যাস, দিস মাচ। এবার আপনি ওই কথাটাকে মনে রাখুন যে ইউএস প্রেসিডেন্ট বলেছিলেন যে সেটা মোদিজি দেখবেন। সিম্পল, এই 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 জায়গার থেকে আসে। মোদিজি দেখবেন মানে তো বাংলাদেশের সঙ্গে কথা বলবেন? আমি আপনাকে বলছি মোদিজি দেখবেনও না, মোদিজি কথাও বলবেন না। কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের অলরেডি গার্মেন্টস সেক্টর অনেক নিচে চলে গেছে। আর সেই গার্মেন্টস সেক্টর এমন জায়গায় একটা ডিফারেন্স করে দিয়েছে, এই যে ধরুন প্রায় ভারতবর্ষের সঙ্গে প্রায় 12%-এর ডিফারেন্স। এক্স্যাক্টলি 39% চাপিয়ে দেওয়া মানে তো বিরাট ব্যাপার। 15 ছিল, হ্যাঁ, না 37%, 37, মানে 15 টু মানে 37%-এ জাম্প করে গেল। 32% আপনি দেখছেন কেন? আপনি এটাকে হিসেব করুন, 200% রেজ করছে। 15 দুগুণ 30, 15 প্লাস 15, তারপরে আপনার আরো মানে ধরুন প্রায় 150% গ্রোথ হয়ে যাচ্ছে ভ্যালুয়েশনের ক্ষেত্রে। এই যে 150% গ্রোথ হচ্ছে, সেই জায়গাটাতে ভারতবর্ষ অনেকটাই ভালো পজিশনে থাকবে। আমাদের দক্ষিণ ভারতে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হয়েছে সেটা ভালো থাকবে। এবার বাংলাদেশে যেটা শুরু হবে সেটা হচ্ছে বাংলাদেশে অভাবটা শুরু হবে, যেটা আমরা এতদিন দেখিনি। আমি সেটাই, আমরা সেই অভাবটাকে, ভারতবর্ষের দিকে তীরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এতদিন ধরে এই প্রক্রিয়াটা চলেছে। এবার আমি আপনাকে আরেকটা কথা বলি, বাংলাদেশে সম্প্রতিকালে বিগত 8 মাসে 80,000 চাকরি হয়েছে, 80,000, যার কোনো ইন্টারভিউ হয়নি। আগে যারা ছিল তারাও চাকরি, মানে ওদেরটাও কনফার্ম হয়নি, নতুন করে একটা চাকরি দেওয়ার একটা সম্ভাবনা আসছে। এখন তো আর এনজিওর পয়সা আসছে না, এখন এনজিও স্টাফকে সরকারে নিচ্ছে, সরকারের বাজেট বাড়ছে, সরকার যেগুলো ভাবে আপনার ওয়েলফেয়ার যে কাজগুলো, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ যে তার বাস্তবিকতাটা, একদিকে ফান্ডামেন্টাল ফোর্স বাড়ছে, একদিকে অভাব বাড়ছে। আর আমাদের একটা চালু কথা আছে, অভাবে স্বভাব নষ্ট, বুদ্ধি নষ্ট নির্ধনে। তো আজকে বাংলাদেশের সেই অভাবটা এসছে, এবং এরা হতবুদ্ধি হয়ে কোনো সময় চায়নাতে যাবে, কোনো সময় পাকিস্তানে যাবে, কোনো সময় এটা বিক্রি করবে, কোনো সময় ওটা বিক্রি করবে, কোনো সময় এর পায়ে ধরবে, কোনো সময় ওর পায়ে ধরবে। সুতরাং যার এইটা অ্যাটিটিউড, তার সঙ্গে কোনো ডেমোক্রেটিক, লার্জেস্ট ডেমোক্রেসি একটা দেশ কোনো কথা বলতে পারে না, এবং বাংলাদেশ এই অবস্থাতেই রাখবে। দেবশ্রীবাবু, বাংলাদেশের এই যে ট্যাক্স আরোপ, তারপর হচ্ছে পত্রপত্রিকাতে
যেরকম নিউ ইয়র্ক টাইমসে একটি উদীয়মান জঙ্গি রাষ্ট্রেরই সেখানে কথা বলা হয়েছে বিভিন্ন স্পেসিফিক উদাহরণগুলোকে দিয়ে। এরকম একটা জায়গা একদিকে যখন বলছে যে তার একটা অর্থনৈতিক একটা অবরোধ বা একটা ওরকম যখন অবরুদ্ধকর পরিস্থিতি হয়, তখন কিন্তু একটা মানুষকে নিয়ে যাওয়ার জন্যে, বেঁচে থাকার জন্য, বাঁচিয়ে রাখার জন্যে একটা আইডিওলজি লাগে। তো যেখানে রাখছে সেখানে মৌলবাদ আরও বেশি এরকম একটা পরিস্থিতিতে গেড়ে বসার চান্সটা রয়েছে। অর্থাৎ সরাসরি মানুষের যে কি প্রবল একটা দুঃখ যন্ত্রণা মানে আসছে বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই দুঃখ যন্ত্রণা হচ্ছে যারা সবচেয়ে দরিদ্রতম অংশ, বিভিন্ন জায়গায় সুবিধা বঞ্চিত অংশ, তার উপর প্রেশারটা আরও বেশি পড়ে। এরকম একটা জায়গার মধ্যে থাকার জন্যে গোটা বাংলাদেশের সিস্টেম না, ডক্টর ইউনূস এর একটা বড় আর্কিটেক্ট, তিনি জানতেন বুঝতেন কী হবে, কিন্তু হয়তো একক ব্যক্তি হিসাবে তার পক্ষে সম্ভব ছিল না। অনেকেই এটা বলেন যে একক ব্যক্তি তিনি করবেন, তিনি তো পরিবেষ্টিত। এই একটা দায় তার উপর একটা ভয়ঙ্করভাবে কি আগামী দিনে বর্তাতে চলেছে? হ্যাঁ, আপনি যে কথাটা বললেন সুজিতদা, শুভ সন্ধ্যা। প্রথমে সেটার অনেকগুলো ফেজ আছে। প্রথম যে শুল্ক চাপানোর ব্যাপারটা, দেখুন এই শুল্ক চাপানোর ব্যাপারটা তো একরকম হচ্ছে একটা মানে বাণিজ্যিক ক্ষেত্রে দাদাগিরি, অর্থাৎ আমি কার সাথে ট্রেড করব না সেইটা দুটো দেশের মধ্যে সম্পর্কযুক্ত। কিন্তু উনি কি করলেন, উনি বিভিন্ন যে আমদানি শুল্ক আর কি, আমরা যারা এখান থেকে ইম্পোর্ট করবো, এই এক্সপোর্ট করব, তাদের ওপরে আমেরিকা যেখানে সেল করবো তার উপরে শুল্ক চাপান। এখন দেখুন বাংলাদেশের ওপর 37% চাপিয়েছে, আমাদের 26% চাপিয়েছে। এই দুটো ডিফারেন্সটা আপনি দেখছেন বটে, কিন্তু বাংলাদেশটা কতটুকু রপ্তানি আমেরিকায় যেত? আমেরিকা কত বড় মার্কেট, আমেরিকা ক্যাপিটাল গুডসের কিছু মার্কেট হতে পারে, বাট কনজিউমার গুডসের কত বড় মার্কেট? পোশাকে আছে, কিন্তু ওইটুকুই করতো এক্সপোর্ট, তাছাড়া কিন্তু আর খুব একটা বেশি কিছু নয়। বাংলাদেশের প্রোডাকশনই বা কোথায় যে এক্সপোর্ট করার মতো? ফলে এইটা কিন্তু দেখুন, যেমন ভেনিজুয়েলা থেকে যারা ন্যাচারাল গ্যাস বা ধরুন ওই প্রাকৃতিক গ্যাস অ্যান্ড অয়েল যারা কিনবে, তাদের উপরেও কিন্তু 26% কারা কেনে? ইন্ডিয়া অ্যান্ড চায়না কিন্তু মেজর লাইনে রয়েছে সেখানে। ফলে এই যে শুল্ক চাপানোর ব্যাপারটা একটা সাম্রাজ্যবাদী, একটা বাণিজ্যিকভাবে একটা সাম্রাজ্যবাদী একটা পদক্ষেপ। সেটা কি বাংলাদেশ, ইন্ডিয়া আমাকে 1% কম দিয়েছে, ওকে 1.5% বেশি দিয়েছে, এটা আলাদা করে দেখার কোনো যুক্তি নেই। এটাই হচ্ছে আমেরিকান আগ্রাসন, বাণিজ্যিক আগ্রাসন। যেমন একদিকে সামরিক আগ্রাসন চলে, এটা হচ্ছে বাণিজ্যিক আগ্রাসন। এইবার হচ্ছে ইম্প্যাক্ট অন বাংলাদেশ। এবার বাংলাদেশের যেটা একটা কথা দেখুন, বাংলাদেশ হঠাৎ 6-7 মাসে বিশাল জঙ্গি রাজ্য হয়ে গেল, 6-7 মাস আগে জঙ্গি রাজ্য ছিল না, এই মতবাদটা আমি ঠিক বিশ্বাসী নয়। আমার যেটা মনে হয়েছে যে রাষ্ট্র, বারবার করে বলা হচ্ছে রাষ্ট্র যে ভূমিকা নেওয়া উচিত বিভিন্ন ক্ষেত্রে, রাষ্ট্র সেখানে হয় উদাসীন থেকেছে, নয় রাষ্ট্র সেটাকে আরো বেশি ইনস্টিগেট করেছে। এই ব্যাপারটাই আমাদের আপত্তি, যে রাষ্ট্র তোমার কাছে তো সব তোমার নাগরিক সমান, তুমি তাদের অভিভাবক, ফলে তাদের ওপরে কোনো অন্যায় অবিচার যদি হয়ে থাকে রাষ্ট্রকে সঙ্গে সঙ্গে সেটাকে টেক আপ করতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের বর্তমান প্রশাসনকে দেখেছি বেশ কয়েক কিছু 32 ধানমন্ডি ভাঙা থেকে আরম্ভ করে যে নিষ্ক্রিয় রয়েছে বা পরোক্ষে সেটাকে সাপোর্ট করেছে। এই জায়গাটাই আমাদের বড় বক্তব্য। বাংলাদেশ কার সাথে ট্রেড করবে না করবে এটা ওদের সম্পূর্ণ স্বতন্ত্র ব্যাপার, ওটা আমাদের ব্যাপার না। আমাদের হয়তো গাত্রজ্বালা হতে পারে, আমরা বলতে পারি কেন আমাদের শত্রু দেশ চায়নার সাথে বাবা তুমি যাচ্ছ। এখন দেখুন এইটা কে যাবে? চায়না কিন্তু আমি বাংলাদেশে গিয়ে দেখেছি, আপনিও জানেন, অনেক দিন ধরে একটা বড় লং ইনভেস্টমেন্ট করেছে, বিশেষ করে কনস্ট্রাকশনে প্রচুর ব্রিজ চায়না করছে। এবার যে 7 সিস্টারের প্রশ্ন আসছে, 7 সিস্টারটা যেটা ডক্টর ইউনূস বলেছেন যে ল্যান্ডলকড, আরে ল্যান্ডলকড হলো তার তো প্যাসেজ আছে, হয়তো তার কস্টটা বেড়ে যাবে। সে তো শিলিগুড়ি হয়ে এখান দিয়ে গিয়ে সোজা গিয়ে হলদিয়া থেকে নিতে পারবে, হয়তো তার কস্ট বেড়ে যাবে। মোংলা পোর্টটা ব্যবহার করতে পারলে কি হবে, তার সোজাসুজি হরাইজন্টাল যে লাইনটা টানা হলে কস্ট কম হবে, এই জায়গাটার ডিফারেন্স। কিন্তু বাংলাদেশ এই কথাটা কি করে বলতে পারে, যেহেতু সে ইটসেলফ ল্যান্ডলকড বাই ইন্ডিয়া, যার সাথে 4097 কিলোমিটারের লং বর্ডার, তারা ল্যান্ডলক বলছে ভারতবর্ষের 7 সিস্টার্সকে। কারণ 7 সিস্টার্স কিন্তু নিজস্ব স্পেসেস আছে, দেশের মধ্যে দিয়ে আছে, চিকেন নেকের মধ্যে দিয়ে আছে, কিন্তু ওদের তো কোনো প্যাসেজ নেই। ফলে মোংলা পোর্টটার যে ডেভেলপমেন্ট হয়েছে, যেটা চাইনিজ ইনভেস্টমেন্ট আছে, ইন্ডিয়ান ইনভেস্টমেন্টও আছে, এবং আপনি জানেন ভারত মহাসাগরে একটা দখলদারির ব্যাপার চলছে, যেটা একটু দীপ্তিও নৌ বলছে যে আমেরিকা ওখানে একটা ঘাঁটি বসাতে চাইছে, আমেরিকা কন্ট্রোল চাইছে, চায়না কন্ট্রোল চাইছে, এবং ভারতবর্ষ তো অবশ্যই সেটা কন্ট্রোল করবে, কারণ ভারতবর্ষ লাগে হয়। সেখানে বাংলাদেশ কোন অর্থে কিভাবে বলতে পারে যে ওটা ল্যান্ডলক ভাই আমাদের উপর নির্ভরশীল? এটা বলা যায় না। ডক্টর ইউনূস
কিছু লোককে তুষ্ট করার জন্য বোধহয় বলেছে, ফলে আমাদের সেই লোকগুলো কারা? কিছু লোককে তুষ্ট হয়তো, করতে মানে হয়তো। মানে ভারত বিদ্বেষী শক্তি, হয়তো। ভারত নিয়ে বললে তারা বিদ্বেষ খুশি হয়, ছড়ালে তারা খুশি হয়। টিআরপি তারা মানে খুশি বাড়ে। হয়। সেটা তার দেশের মধ্যেও কিছু লোক সংখ্যক আছে, আবার দেশের বাইরেও কিছু সংখ্যক আছে, তাদেরও হতে পারে। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এই কথাটা চরম দায়িত্বজ্ঞানহীনপূর্ণ একজন মানুষের বক্তব্য। ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েটের কথা নয়। ফলে তিনি যেটা বলেছেন বা তার যে নিষ্ক্রিয়তাটা বারবার আমরা দেখেছি বিভিন্ন হিংসাত্মক ঘটনায়, সেটা কিন্তু আমাদের ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। কারণ বাংলাদেশের ধর্ম নির্বিশেষে সব লোকের দায় কিন্তু রাষ্ট্রের প্রতিটা দেশেরই যেমন থাকে, এবং তার হেড হিসেবে বর্তমানে যে উপদেষ্টার যে প্রধান হিসেবে তার উপর সম্পূর্ণ দায়িত্ব বল দেয়। ফলে জঙ্গিবাদ যেখানে যেখানে মাথা হয়েছে তার এগেছে রাষ্ট্রের অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা হাসিনা সরকার অনেক কিছু খারাপ থাকলেও এক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ অ্যাকশন নিয়েছিল এবং তাতে অনেকটা কমেছিল, কোনো সন্দেহ নেই যে এই মৌলবাদটা। কিন্তু সেই মৌলবাদটার ঢাকরা খুলে যাচ্ছে কারণ রাষ্ট্র নীরব থাকছে এবং রাষ্ট্র পরোক্ষে এগুলোকে মদত দিচ্ছে। তার কনসিকুয়েন্স কি হচ্ছে, দেশের কিছু মানুষ যারা হয়তো বিভিন্ন কারণে কর্নার্ড, তারা আরো কর্নার্ড হয়ে যাচ্ছে এবং তাদের বেঁচে থাকার অস্তিত্বটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। একটা কালসাপ বলে একটা মানে কনসেপ্ট, যে দুধ কলা দিয়ে এরকম হচ্ছে যে দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত থাকার নজির তৈরি করেছে যে দেশ, সেই দেশের উপর এত বিদ্বেষ একটা মনোভাবাপন্ন। এইখানে দাঁড়িয়ে বিভিন্ন সময় গতি প্রকৃতি এই জায়গায় উঠে মানে চেঞ্জ হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের আমলে যারা এই ন্যারেটিভটাই করেছে যে ৭৫ সালে দেখিয়ে দিয়েছিলাম মানে বঙ্গবন্ধু ফ্যামিলিকে উড়িয়ে দিয়ে, আর হচ্ছে জুলাই বিপ্লবের সময় দেখিয়ে দিয়ে দিলাম, সুতরাং আমরা হচ্ছে অজেয় এক শক্তি, তাতে আমার দেশ যায় যায় কিন্তু মৌলবাদ যেন জিন্দাবাদ থাকে, এইরকম যেন একটা পররাষ্ট্রনীতি নিয়ে চলেছেন। আর কয়েকজন পররাষ্ট্র রয়েছে তারা পড়েছেন ফাপড়ে, যান প্রাণ বাঁচাবার জন্যে তারা একবার চেষ্টা করেছে একটু দেখুন আমাদের, একটু দেখুন মোদিজি যদি একবার তাদের সাথে বসে আন, অনেকটা হচ্ছে এখন হয়ে যাবে। এক পক্ষ উদ্গার ছাড়ছে, আরেক পক্ষ এই যে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে সত্যি অনেকেই বলে আচ্ছা আপনারা রোজ এসব কেন করছেন, বুঝলেন, অনেকেই এরকম দীপ্তিমনবাবু আপনারা রোজ কেন এসব করছেন, আমাদের ব্যাপার আমাদের বুঝে নিতে দিন না। কিন্তু কি করব, করতে তো হবে, তার কারণ ওই যে বললেন ল্যান্ডলকড বাংলাদেশ ভারতের সাথে, এমন কিছু করবে, এমন উদ্গার ছাড়বে, এমন বিষ ছেড়ে দেবে, তার তো একটা প্রভাব পড়বে। গ্লোবালাইজেশনে তুমিও তো অংশীদার, তুমিও তো হচ্ছে সন্ত্রাস বিরোধী যে চুক্তি হচ্ছিল যেদিন আমেরিকা করেছিল তুমি তো সেখানেও রয়েছো, যে টেরোরিজম, ওয়ার এগেন্স্ট টেরোরিজম আসছে আসছে, আমি জানি আপনি বলবেন, প্রদীপ্ত রায়ের কাছ থেকে শুনেনি কি বলতে যান। দেখুন, ভারতবর্ষ বাংলাদেশকে নিয়ে চিন্তিত বা বিরক্ত বা বীতশ্রদ্ধ গ্লোবালাইজেশনের কারণে নয়। বাংলাদেশ যদি পৃথিবীর অন্য যে কোনো কর্নারে অবস্থান করত, ভারতবর্ষ বিন্দুমাত্র সেটা নিয়ে চিন্তিত হতো না। কিন্তু বিষয় হচ্ছে যে মানে বাংলাদেশ এমন একটা ল্যান্ডলকড কান্ট্রি যাকে মানে ভারতের ম্যাপ কিনলে যে দেশটার ম্যাপ ফ্রিতে পাওয়া যায়, তো তারা ভারতবর্ষের একটা বিশেষ অংশকে ল্যান্ডলকড হওয়ার থ্রেট দিচ্ছে। কারণ তোরা বলছে না যে উই আর দ্য গার্জিয়ান অফ দি গার্ডিয়ান অফ দ্য ওশান, অফ দি ওশান, গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, তো মানে কি কার গার্জিয়ান, যে এটা হচ্ছে না ওই রকম একটা ব্যাপার যে উনি উপদেষ্টা কিন্তু কাকে উনি উপদেশ দেন সেই লোকটার কোনো অস্তিত্ব নেই। উনি গার্জিয়ান কিন্তু কার গার্জিয়ান, ওনাকে কে গার্জিয়ান মেনেছে বাংলাদেশকে, তারও কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, মূল যেটা বিষয় যে বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তিত, তার মূল কারণ আমরা ওদের সাথে বর্ডার শেয়ার করি এবং ওরা স্ট্র্যাটেজিক্যালি আমাদের কাছে ইম্পর্ট্যান্ট অনেকগুলো কারণে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই সবকটাই খুব নেতিবাচক কারণে আমরা বাংলাদেশের এই সোকল্ড গণ অভ্যুত্থান নিয়ে কেন চিন্তিত। কারণ খুব ভালো হলে কি হবে, যদি প্রচণ্ড গণতান্ত্রিক প্রচণ্ড প্রজাতান্ত্রিক একটা অবস্থা হয় তাহলেও ভারতবর্ষে কিছু লোক মাইগ্রেট করবে, অনুপ্রবেশ করবে, সেই যে ধর্মেরই হোক, সেটা একটা বড় কনসার্ন। যদি খুব খারাপ হয়, হিন্দুদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হবে, যেটা আমরা দেখেছি হয়েছে। যারা গণতান্ত্রিক মনস্ক তাদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, যারা ধর্মের ব্যাপারে উদাসীন, যে কোনো ধর্মই হোক, তাদের মহিলাদের উপর অত্যাচার হয়েছে। যারা জামাতের কথায় হ্যাঁ হ্যাঁ বলছে না, মানে আগামী দিনে হয়তো বিএনপির ওপরেও অত্যাচার হবে। তো এই যে সমস্ত গ্রুপগুলোর ওপর টর্চার হচ্ছে, এটা সাউথ এশিয়ার যে মানে পলিটিক্যাল এনভায়রনমেন্ট সেটাকে বিব্রত করছে। আরও কি নিয়ে কনসার্ন, আমরা ওদের যে আর্সেনাল যেটা রয়েছে, নিউক্লিয়ার নয় অফকোর্স,
যে সেনাবাহিনীকে যদি ওরা ডিফাং করে দেয়, তাহলে যদি জঙ্গিরা পাওয়ারে চলে আসে, তাহলে সেইগুলোকে কারা কন্ট্রোল করবে? তো আমাদের একটা ন্যাচারাল রিজন আছে কনসার্ন হওয়ার, সেটা কিন্তু শুধুমাত্র গ্লোবালাইজেশনের কারণে নয়। এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই, যেটা আমি না বলে পারলাম না, সেটা হচ্ছে আমি প্রথম দিন থেকে আপনাদের চ্যানেলে যতবার এসেছি ততবার বলেছি যে বাংলাদেশের এই যে সোকল্ড যে ডেমোক্রেটিক যে উত্থান হয়েছে, তার পেছনে কিন্তু আদতে রয়েছে ইসলামিকীকরণ, এবং এটা নাথিং বাট আরব স্প্রিং। আরব স্প্রিংয়ে যেরকম আপাতভাবে একটা জনগণের অভ্যুত্থান হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে যে সেখানে সন্ত্রাস এবং সন্ত্রাস, র্যাডিক্যালিজম ছাড়া আর কোথাও কিচ্ছু নেই। আজকে আপনি আরব স্প্রিং অ্যাফেক্টেড যে যে দেশগুলো আছে, টিউনিশিয়া থেকে শুরু করে লিবিয়া, আপনি যেখানে দেখুন কোথাও কি একটা সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা চলছে? সিরিয়াতে দেখুন কি অবস্থা। তো সর্বত্র এই একই ধাঁচে বাংলাদেশে এই আন্দোলনটা হয়েছিল, এবং এটাই হওয়া অবশ্যম্ভাবী। সেখানে সন্ত্রাসবাদীদেরই উত্থান হবে আগামী দিনে, এবং এখন তো এটা একটা মানে এটা হচ্ছে আইডিয়াল ব্রিডিং গ্রাউন্ড ফর টেররিস্ট। আপনি দেখুন ওদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, ডিপ্লোম্যাটিক্যালি কর্নার্ড, এবং রাষ্ট্রযন্ত্রটা এটা কাদের হাতে? না একদম ধর্মান্ধ লোকগুলোর হাতে। এবং এই ইউনিসেও কিন্তু ইজ নট অ্যাবসলিউট পাওয়ারফুল না, সে তো বোঝাই তো যাচ্ছে। এই ধর্মান্ধ লোকগুলো যাদের কোনো পরোয়া নেই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে, তো সেইখানে গিয়ে তারা এমন একটা, যেটা আমরা পাকিস্তানকে বলি যে আর্মি মানে হ্যাজ আ একটা স্টেট। রাষ্ট্রের হাতে অর্থনীতি নেই। কারণ নিউ ইয়র্ক টাইমস একটা জায়গায় লেখায় সে লিখেছে যে জামাত ইসলামী প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তার একটা নির্দিষ্ট ইকোনমিক সিস্টেম আছে, একদমই। ব্যাংক আছে, তার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, হাসপাতাল, নার্সিং হোম পরিচালনা করার ফলে অর্থনীতি অনেকটা তার হাতে যদি থাকে, তাহলে রাষ্ট্র এখানে শুল্ক হলে স্বাভাবিকভাবে আপনি যে জায়গাটা বলছেন একটা মারাত্মক জঙ্গিবাদের উত্থানের তারা করছে। যেটা নিউ ইয়র্ক টাইমসের পাকিস্তান- প্রতিবেদন সেই দিকে ইঙ্গিত করেছে। যেটা পাকিস্তানে বলা হয় যে আর্মি হ্যাজ আ স্টেট, বাংলাদেশে কিন্তু হতে চলেছে একটা জঙ্গি গোষ্ঠী তাদের হাতে একটা রাষ্ট্র মানে চলে জামাত যাবে। has a state। জামাত আর টেররিস্ট হ্যাজ আ স্টেট, যেটা সেই আইসিসের কথা বলতাম না, যে যেখানে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, যেখানে ওদের হাতে একটা রাষ্ট্র ব্যবস্থা চলে গেছিল, বাংলাদেশেও কিন্তু অদূর ভবিষ্যতে এই দিকেই যেতে বসেছে। এবার আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে বিমস্টেকের কি গুরুত্ব এবং ভারত কেন এটা নিয়ে চিন্তিত, দেখুন ভারতবর্ষ, যদি ভারতবর্ষের পূর্ব দিকে আমরা তাকাই, সাউথ এশিয়াকে নিয়ে বিমস্টেক হচ্ছে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আঞ্চলিক সংগঠন, বা অনেকগুলো অঞ্চলকে যারা কানেক্ট করছে এমন একটা সংগঠন। বিমস্টেকের যদি আপনি দুটো পা দেখেন, একটা সাউথ এশিয়াতে, একটা সাউথ ইস্ট এশিয়াতে, ভারতবর্ষের যে দুটো গুরুত্বপূর্ণ পলিসি, নেবারহুড ফার্স্ট সাউথ এশিয়ার জন্যে, আর অ্যাক্ট ইস্ট সাউথ ইস্ট এশিয়ার জন্য, এই দুটোকে কানেক্ট করছে বিমস্টেক। ভারতবর্ষ কিন্তু আসিয়ানের মানে মেম্বার নয়, অবজারভার। তো এবং আমরা জানি সার্কের কি অবস্থা। সার্ক এমন একটা সংগঠন যেটা নিয়ে কারুর আর কোনো রকম আশা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা আসিয়ানকে কানেক্ট করতে পারছি, পাকিস্তানকে বাইরে রাখতে পারছি, চায়নাকে আলাদা করতে পারছি, চায়নার ভয়ে যারা সন্ত্রস্ত তাদেরকে আমরা আশ্বাস দিতে পারছি, দুটো রিজিয়নকে কানেক্ট করতে পারছি। ভারতবর্ষের যে একটা বিশ্বগুরু হওয়ার চেষ্টা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অর্থনৈতিক লেনদেন তৈরি করতে পারছি, এবং সর্বোপরি ইন্ডিয়ান ওশানের ওপর একটা কন্ট্রোল রাখতে পারছি, যে আমাদের সাগরমালা প্রজেক্ট, এইটা দিয়ে আমরা ইন্দো এশিয়া প্যাসিফিক অবধি পৌঁছতে পারছি। তো বিমস্টেক ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এর সাইড লাইনে ইউনিসের সাথে কথা হওয়ার কোনো প্রয়োজন বা কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমার মনে হয় না, তবে সেটা অবশ্যই পলিসি মেকারদের কনসার্ন। কিন্তু ইউনিস আছে বলে সেখানে নরেন্দ্র মোদী যাবেন না। বিমস্টেকের অনেক দিন পরে একটা হেড অফ দ্য স্টেটদের নিয়ে একটা ফিজিক্যাল মিট হচ্ছে, 2018 পরে কোভিড ইত্যাদির কারণে হয়নি। তো সেই মানে এই জায়গাটা আরেকটু অত্যন্ত ক্লিয়ার করে গুরুত্বপূর্ণ। দীপ্তিমান বাবু আপনার পয়েন্টে, মানে ধরুন বাংলাদেশের প্রশাসনে যেটা প্রায়শই বলে থাকে হচ্ছে বিএনপি থেকে শুরু করে অনেক লোক, আপনি বললেন না অনেকে এরকম ইন্টারভিউ হয়নি ঢুকিয়ে দিয়েছে, এরকম বহু জায়গায় আছে বিএনপি লোক বসিয়ে দিয়েছে, মানে তার পছন্দের লোকদের বসিয়ে দিয়েছে, এবং হচ্ছে চেয়ার ফেয়ার ছুড়ে একেবারে যাচ্ছে তাই অপদস্থ করে পুরনো আওয়ামী লীগার বলে অনেককে সরিয়ে দিয়েছে, এরকম ঘটনা রয়েছে। কিন্তু তথাপি কিছু কিছু জায়গায় রয়েছে, তার মধ্যে পররাষ্ট্র দপ্তরও একটা। তারা তো চাইবেন যদি ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে পেরেছে
তাহলে একটু ইউনুসের সাথে আলোচনা যদি করে তাহলে তাদের কিছুটা ফেস সেভিং হয়, মানে তাদের একটু ওখানে একটু কার্যকারিতা বাড়ে। মানে পরিস্থিতি তো খুব নাজুক, এরকম একটা জায়গায় যদি মিটিং হয়েও যায় খুব একটা অস্বীকার করার জায়গা নেই। আমি কিন্তু সেরকম মনে করি না। প্রথম কথা, কারণটা আমি আপনাকে বলে রাখি। ইউনুস নিজেকে যে গুরুত্বপূর্ণ ভাবানোর চেষ্টা করছে বাংলাদেশবাসীর কাছে, ইনফ্যাক্ট বিগত 8 মাসে ইউনুস বাংলাদেশের মানুষকে কিছু ডেলিভার করতে পারেনি। এবার এই ডেলিভার না করতে পারার কারণে ইউনুস যে চেষ্টাটা করছে, নিজেকে নিয়ে যে চেষ্টাটা করছে, যে ঠিক আছে আমি অনেক কিছু, আমি অনেক বড়, এইরকম ভাবে নিজেকে প্রজেক্ট করার চেষ্টা করছে। আর সেটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন ভীষণ ম্যান্ডেটরি হয়ে গেছে অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতিতে তারা বিগত দিনে কি পেয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো এই যে অর্থনীতিতে তারা কিছু পায়নি, আমি সেই জায়গা থেকে বলছি যে তার যে স্টেজগুলো পূরণ করার মানে কথা ছিল, তার বিদেশ দপ্তর, তার বাণিজ্য দপ্তর, এগুলো দিয়ে যে স্টেজগুলো পূরণ করার কথা ছিল, সেগুলোর একটাও কিন্তু এরা পারেনি। আমি সেই কারণে বলেছি যে হয়তো মোদির সঙ্গে দেখা হবে, কিন্তু মোদি তার সঙ্গে বসে আলোচনা করবে, এই কথাটা আমি প্রথম থেকে বলি। কিন্তু আমি একটা কথা বলে আপনাকে এই জায়গাটাতে বলি, বাংলাদেশের এবং ইউনুসের অবস্থা হয়েছে, ব্যান্ড পার্টিতে দেখবেন অনেকে ওই ভ্যাপু বাজায়, অনেকে ড্রাম বাজায়, অনেকে এই বাজায়, কিন্তু মাঝখানে একটা কিছু বাচ্চা কাচ্চা ছেলে থাকে যারা ঝুনঝুনি বাজায়। ও সব ক্ষেত্রে মানে কার সঙ্গে ও খুব মানে শুধু দুটো হাত নাচাতে থাকবে। ওটাকে ম্যারাকাস বলে, ম্যারাকাস এক্স্যাক্টলি। সেই ম্যারাকাস বাজানোর মতো বাংলাদেশ কোপাত্তায় সেই ঝুনঝুনি বাজানোর মতো বাজিয়ে যাচ্ছে। বাস্তবতাটা এটাই যে বাংলাদেশের যে নিজস্ব গুরুত্বটা ছিল, যে কথাগুলো বলেছে আপনি বুঝুন, যে আমরা ওখানে যদি আপনারা আসুন তাহলে আমরা নেপাল এবং ভুটানকে ক্যাটার করতে পারবো, শব্দটা এরকম। ওনার যে স্পিচটা ছিল চায়নাতে, চায়নার বক্তব্যটা অনুসারে করতে পারবো। তো সেটার ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে বহু আগে হয়ে আছে। এশিয়ান হাইওয়ে 1, এশিয়ান হাইওয়ে 2, 1টা গেছে ভুটানে, 2টা গেছে নেপালে। সে রাস্তা তো আমার এখান দিয়েই আছে। এর জন্য নতুন করে ওনাকে কিছু করতে হবে না। নতুন করে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনার সেই রকম ভাবে একটা ফ্যাক্টরি করতে হবে, সেইভাবে একটা পরিবহন ব্যবস্থা করতে হবে, সেইভাবে ওখানকার শিল্পপতিদের ব্যবস্থা করে দিতে হবে। এই জায়গাটাতে তো এ বারবার করে এই ভুলটা করছে। আর সেই কারণেই ভারতীয় যারা প্রতিনিধি আছে তারা তার সঙ্গে দেখা করতে চাইছে না। এটা গেল একটা অংশ। আমি একটু এই জায়গাটা একটু দীর্ঘায়িত যাব, একটা প্রতিবেদনকে একটু নিয়ে নিই। অনেকেই এটা বলতে চাইছেন, বরঞ্চ এই যে পুরোপুরি বাংলাদেশকে ভেঙে দাও, বাংলাদেশকে একেবারে, তার কারণ হচ্ছে সমঝোতা। তার কারণ যদি সত্যি এরকম র্যাডিক্যালিজম জায়গা আছে, জামাত ইসলাম বা এরা যে ভাষাটা বোঝে স্বাভাবিকভাবে সে ভাষাই হয়তো আগামী দিনে হবে। হয়তো তাদেরই কথাটা প্রক্সি দিয়েছেন ডক্টর ইউনূস, ওখানে দাঁড়িয়ে তিনি উত্তেজিত করছেন ভারতকে, এবং সেই উত্তেজনার মধ্যে তিনি চায়নাকে শেয়ার করছেন। অদ্ভুত ব্যাপার, চায়না কিন্তু এই ধরনের বুঝতে পারে, সে দুনিয়ার একটা বড় পরাশক্তি। সে কিন্তু বলেছে যে আগামী দিনে হাতি এবং ড্রাগনের ট্যাঙ্গো হবে, কখনো বলছে ব্যালে হবে, কখনো তিনবার এই আটারেন্স দিয়েছে, তিনবার বলেছে, নানা ডান্স ফর্মের কথা বলছে। আসলে তারা একসাথে এরকম নৃত্য করবে, এটা একদম পরিষ্কার করে দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এবং এই বক্তব্য আসার আগে কিন্তু ভারতের থেকে গেছে যে ভেঙে দাও বাংলাদেশ, চট্টগ্রাম, সেই জায়গা থেকে। একটু প্রতিবেদনটাকে সঙ্গে নিচ্ছি। শি জিনপিং এর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন চীনে, কিন্তু সেখানেও পাকালেন ঘোঁট। কথা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তার একটা মন্তব্যে বর্তমানে সমালোচনার ঝড়, তোলপাড় বিশ্ব। চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্সের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন ইউনূস, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ঠিক কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস? বলেছিলেন সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ের জন্য ভারত মহাসাগরের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ।
ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের এই মন্তব্যকে ভালোভাবে দেখছেন না কূটনৈতিক বিশেষজ্ঞরা। ইউনূস চীনে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলাপ আলোচনা করতে গিয়েছিলেন, সেখানে কেন এই প্রসঙ্গ তুললেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বেজিং আয়োজিত চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই বৈঠকে বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান ইউনূস। তিনি এ সময়ে বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। ইউনূস বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্রই নেই। ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য ল্যান্ডলক, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো পথ নেই। ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তাই এই সব দেশের মধ্যে সংযোগ স্থাপনের ওপর জোর দেন ইউনূস, যা বাণিজ্য বৃদ্ধিতেও সাহায্য করবে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path. ইউনূসের এই ধরনের মন্তব্যে তোলপাড় ভারতের রাজনীতিক ও নীতি নির্ধারক মহল। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইউনূসকে কড়া হুঁশিয়ারি দেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেব বর্মন। বাংলাদেশকে টুকরো টুকরো করে ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দেন তিপ্রা মথা সুপ্রিমো। বলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি আছে তিপ্রা আশা। আজকেও যদি তিনি বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কথা বলেন, তাহলে ত্রিপুরার সকল জনজাতি মানুষজনরা ওনার সাথে দাঁড়িয়ে যাবেন যুদ্ধের জন্য, অধিকারের জন্য। বাংলাদেশের শুধুমাত্র একটি পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তিপ্রা মথার, সেটি হলো শেখ মুজিবুর রহমানের পরিবার। बांग्लादेश के गवर्नमेंट नहीं बदलने वाले। हमको लगता है कि बांग्लादेश हमारा दोस्त था, गलत बात। हमारा दोस्त बांग्लादेश में एक परिवार था, शेख मुजीबुर रहमान का परिवार था। চট্টগ্রাম বন্দর নিয়েও বিতর্ক তৈরি হয়েছে ইউনূসের মন্তব্যে। চট্টগ্রাম বন্দর ত্রিপুরার সাবরুম থেকে মাত্র 75 কিলোমিটার দূরে। 2024 সালে মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবরুমে একটি স্থলবন্দর উদ্বোধন করেন। এই বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব, যা কলকাতা বা হলদিয়া বন্দরের চেয়ে অনেক কাছে। তিপ্রা মথা সুপ্রিমো জানিয়েছেন, ইউনূস যে বন্দরের কথা বলছেন তার থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে চট্টগ্রাম বন্দর ছেড়ে দেওয়া। বরং কোটি কোটি টাকা খরচ না করে বাংলাদেশ ভেঙে নিজেদের সমুদ্র বন্দর পাওয়া উচিত। সেই অংশগুলো দখল করে নেওয়া উচিত, কারণ তা সবসময় ভারতের অংশ হতে চেয়েছে। जो ये मोहम्मद यूनुस कह रहा है ना कि हम लोग गार्डियन ऑफ द ओशन है, वो चिटागोंग हिल ट्रैक्ट, वो किसका राज्य था, किसका किंगडम था? और बांग्लादेश का ये मजाल कि हमको धमकी दे, हम लोग रेडी हैं। आज भी अगर मैं बांग्लादेश में बात करूं तो मेरे तिपरासा लोग मेरे साथ खड़ा है। ইউনূসের মন্তব্যের তীব্র নিন্দা করে একে উস্কানিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন বলেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এ নিয়ে তার বক্তব্য, ভারতের মতো একটি দেশ সম্পর্কে বেপরোয়া মন্তব্য করা কেবল বোকামিই নয়, বরং এর ফল তাকে ভুগতেও হতে পারে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ভূ রাজনৈতিক খুঁটি হিসেবে ব্যবহার করছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এক্স হ্যান্ডেলে এক পোস্টে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মোহাম্মদ ইউনুসের এই ধরনের প্ররোচনামূলক মন্তব্যকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের এই নিয়ে বক্তব্য, বাংলাদেশে চীনের বিনিয়োগকে স্বাগত, তবে ভারতের 7টি রাজ্যে স্থলবেষ্টিত হওয়ার সঠিক তাৎপর্য কি? ইউনুসের বিতর্কিত মন্তব্য নিয়ে বাংলাদেশে নিয়োজিত ভারতের প্রাক্তন হাইকমিশনার ভিনা সিকরির বক্তব্য, ইউনুস ভালো করেই জানেন যে উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাদেশ সরকারের সঙ্গে উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে নিবিড় আলোচনা করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে। বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের জন্য সংযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আগ্রহী না হলে এর পাল্টা নদীর জল সম্পর্কিত কোনো অধিকারও তাদের দেওয়া হবে না। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ভারতকে ঘিরে ধরতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। সরকার মণিপুর সামলাতে পারছে না, চীন অরুণাচলে এরই মধ্যে গ্রাম তৈরি করা শুরু করেছে। প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল বক্সি বলেন, আমরা বাংলাদেশ তৈরি করেছি, সে সময় আমরা কোনো ভৌগোলিক সুবিধা গ্রহণ করিনি। এদিকে বাংলাদেশ, চীন ও পাকিস্তান চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা করছে এবং ভারতের টুটি চেপে ধরে সুবিধা নেওয়ার কথা ভাবছে। তারা বুঝতে পারছে না জলপথে তাদের বিচ্ছিন্ন করে টুটি চেপে ধরতে পারি আমরা। প্রথমে পাকিস্তান, তারপর চীন ভারতের বিরুদ্ধে ক্রমশ দল ভারী করছেন নতুন বাংলাদেশের শাসক মোহাম্মদ ইউনুস। ভারত মহাসাগরের নাগাল পেতে একমাত্র উন্মুক্ত বাংলাদেশ, অর্থাৎ এই এলাকায় হত্যাকর্তা কিংবা রাজা একমাত্র বাংলাদেশী। কার্যত এই সুর ধরে বেজিং এর কাছে ইউনুসের আবেদন। তার এই ধরনের চিন্তাধারা প্রকাশের পরই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বাংলাদেশ ভারত চীন ত্রিমুখী সম্পর্কের জটিলতাকে ফুটিয়ে তুলেছে। আগরতলা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ। ডিটেল যেটা আমি একটু কনক্লুসিভ জায়গায় যাব, তার কারণ আজকে আর সেভাবে আবারও জানিয়ে রাখি, গতকাল লোকসভায় কিন্তু পাস হয়ে গেছে, আজকে রাজ্যসভায়ও হয়তো তীব্র ডিবেট চলছে। অত সেখানে যে এই বিল, সেই বিলটা কিন্তু তীব্র ডিবেট আজকেও চলছে এবং হয়তো আজকেও রাতের দিকে সেখানে ভোটাভুটি হবে এবং রাজ্যসভায় পাস হয়ে গেলে তারপর রাষ্ট্রপতি সই দিলে এটা যদি নিউ অ্যামেন্ডেড যে বিল আকারে এটি আইনে রূপান্তরিত হবে। ওয়াকফ সেই দিকে যাব না আজকে, মানে সেই অবসর নেই। আমি একদম কনক্লুসিভলি এটা, দীপ্তিমানবাবু আপনার কাছে এটা তো বিজেপিরই বক্তব্য, মানে এই যে প্রদ্যোৎ কিশোর মানে যিনি রয়েছেন দেববর্মা, সেখানে ত্রিপুরার রাজা ত্রিপ্রামঠা যিনি প্রধান, তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ ভারতের বন্ধু ছিল না, মানে এটা বাংলাদেশে ভারত বিদ্বেষীদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা, ওয়ান ফ্যামিলি ফ্রেন্ড। এবং এটা পিনাকির কাছেও খুব আনন্দের খবর হবে, তার কারণ ও দীর্ঘদিন ধরে এত টন টন এনার্জি খরচা করেছে, এত ক্যালোরিও করেছে, আজকে এক কথা বলে দিয়েছে একটাই ফ্যামিলি ফ্রেন্ড ছিল। সুতরাং তোরও বাংলাদেশকে এটাই বলতে চাইছে। দীপ্তিমান বাবু, আপনার কমেন্ট কি এই ব্যাপারটায়? একেবারেই পরিষ্কারভাবে বলছি যে দেখুন, মানে বাংলাদেশকে ভাঙতে গেলে ভারতবর্ষের খুব, পশ্চিমবাংলা সিভিক ভলান্টিয়ার ইজ এনাফ ফর দেম। আমি পরিষ্কার বলছি, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। 3 বিঘা করিডোরের মধ্যে কিছু সিভিক দাঁড় করিয়ে দিলে দহগ্রা ভাঙার পোতা চলে যাবে। আমি আপনাকে বলছি প্র্যাকটিক্যাল যেটা বলছি, বাট আমি ফ্যান্টাসিতে থাকতে রাজি নই। আমার কাছে যেটা প্রশ্ন, ভারতবর্ষ এতদিন পর্যন্ত ইউনুসকে ডাইজেস্ট করছে, ওখানে যারা আওয়ামী লীগ অথবা ভারতপন্থী অথবা যারা সেইভাবে রেডিক্যাল নয়, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য, তার জন্যই ওখানে রেডিক্যাল ফোর্স বেঁচে আছে এখন। আর যেদিন ভারতবর্ষ মনে করবে, সেদিন বাংলাদেশে যারা এখন রেডিক্যাল ফোর্স ভাবছে নিজেদের, সেই রেডিক্যাল ফোর্সের কপালে দুবেলা ভাতটুকু পর্যন্ত জুটবে না। যুদ্ধ করা তো পরের প্রশ্ন। আমি এসব কোনো কথাতেই যাচ্ছি না। আমি শুধু একটা জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ, বিগত 8 মাসে বাংলাদেশের জনগণ কি পেয়েছে আর ইউনুস কি পেয়েছে। ইউনুস পেয়েছে নিজের 666 কোটি টাকা ছাড়, বাংলাদেশের জনগণ ঈদে এবার ভাত খাওয়ার দুঃখ কষ্ট যন্ত্রণা এবং হচ্ছে মানবাধিকারের চরম, কেউ কোনো জায়গায় এরকমও আছে ছবি
মানবেতর জীবনযাপন। দেবর্ষী বাবু, এই যে ভারত দিক থেকে প্রদ্যোৎ কিশোর দেববর্মা যেটা বলছেন, কোথাও একটা জায়গায় তিনি এটাও বলছেন খুব স্পেসিফিক্যালি, এই জায়গাটা যেটা আজকের বার্তা, সেখানে বলছেন যে বাংলাদেশে তারা খুব আদর করে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে যাদেরকে বলেন আর কি, ত্রিপুরী, তাদের কি অবস্থা, যাই হোক সেটা প্রদ্যোৎ দেববর্মা আরও ভালো জানেন। তিনি বলছেন যে এটা হলে কিন্তু এই জায়গায় যাব, এটা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি না, এটা করছে। যুদ্ধ পরিস্থিতি পলিটিশিয়ানরা তাদের পার্সোনাল ভোট বাক্স ভরানোর জন্য তৈরি করছে। আমরা একটা নেইবারিং কান্ট্রি, ওনার সাথে একমত কখনোই নয়। আপামর বাংলাদেশের সাথে আমরা কানেক্টেড, ভাষাগতভাবে কালচারালগতভাবে একটা ফ্যামিলির সাথে মোটেই কানেক্টেড না, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে আমরা কানেক্টেড, আমরা ভাষাগতভাবে কালচারাল সব দিক থেকে, সংস্কৃতির দিকগত দিক থেকে। ফলে এবং আমরা তাদের সবচেয়ে নিয়ারেস্ট প্রতিবেশী, আমরা কখনো, এবং আমাদের মধ্যে সব রকম আদান প্রদান রয়েছে। ফলে মোটেও না যুদ্ধ জিগির তুলে একটা ভোট বাক্স বাড়ানোর একটা ইনডাইরেক্ট ছল করা, সেটার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ ডায়ালগটা শুড বি স্টার্টেড, যাতে এই অচল অবস্থা কেটে যায়, যাতে ওখানকার রাষ্ট্র, ওখানকার সব ধর্ম মত নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করেন, এবং যে উগ্রবাদ যেটা রয়েছে, যেটা মৌলবাদ, এবং সেটার যেন মানে যে সেন্সার করা, যেভাবে যা করে হাসিনা সরকার অনেকখানি করেছিলেন, সেই পথে যাতে বাংলাদেশ সরকার ব্রতী হয়। কারণ এই র্যাডিক্যালিজম থেকে আলটিমেট আউটপুট কিছু নেই। দেশের ভালো, দেশের হিত হতে পারে না, প্রতিবেশীর সাথে সম্পর্কও ভালো হতে পারে না, এটা এতদিনে বোঝা গেছে। ফলে ডায়ালগ ইজ দ্য ওয়ে, যেটা আমাদের এই সমস্যাটাকে তাড়াতাড়ি আমাদের দুই প্রতিবেশীদের সমস্যা সমাধানটা করতে পারে। ওকে, দেখুন, এটা ডিপ্লোম্যাটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট। এটা দিয়ে ভারতবর্ষের বা ভারতীয় সমাজের বাংলাদেশে খুব বেশি লাভ হবে না, ভারতীয় ব্যবসা বাণিজ্যেরও খুব বেশি লাভ হবে না। আনফর্চুনেটলি এটার একটা সত্যতা আছে, কাজেই এই সত্যতা থাকা সত্ত্বেও ডিপ্লোম্যাটিক্যালি আমাদের এই ধরনের কথাবার্তা বলা উচিত না। কারণ একটা অন্য সত্যও আছে, সেটা হচ্ছে যে একটা ফ্যামিলি কিন্তু নয়। এরকম বললেন চীনে ইয়েতে দাঁড়িয়ে ল্যান্ডলক, মানে একটা তো মানে এটা তো কোথাও একটা অপমানজনক একটা ব্যাপার, এটা সবাই জানে। এটা উস্কানিমূলক মন্তব্য, এটা মানে আপনি বলছেন ওনার ওই উস্কানিতে পাল্টা এই ধরনের মন্তব্য না করাই ভালো। কিন্তু এটা এই মন্তব্য না করাই ভালো, কারণ এক্ষেত্রে আমরা মানে বাংলাদেশি যে জনগণ, তাদেরকে আমাদের থেকে অনেকটা এলিয়েনেট করে দিলাম। যখন বললাম যে একটাই ফ্যামিলি যারা আমাদের বন্ধু, ইভেনচুয়ালি সেই ফ্যামিলিটা এখন কিন্তু বাংলাদেশের জনগণের কাছে খুব অ্যাকসেপ্টেবল একটা ফ্যামিলি নয়। তো যখনই আমি এই কথাটা বলছি, আমরা গোটা দেশটাকে এলিয়েনেট করে দিচ্ছি। এটা সত্যি হলেও ডিপ্লোম্যাটিক্যালি ইনকারেক্ট মুভ রাইট নাও। সুবিধা ওয়াকআপ সময় আমি শুধু একটা কথা বললাম, আপনি যখন তুললেন যে আমাদের দেশটা বড় অদ্ভুত দেশ। দেখুন, পিএম কেয়ারের এগেনস্টে ক্যাগ এর ইন্টারফারেন্স করা যাবে না, কিন্তু ওয়াকআপের এগেনস্টে করা যাবে। এই যে একটা বৈষম্যমূলক আচরণ, পিএম কেয়ারেও যদি এত বড় যেখানে ফান্ডিং রয়েছে, হ্যাঁ, যারা মিসইউজ অফ ফান্ড নাকি ঠেকাতে চায়, তাহলে পিএম কেয়ারকেও ক্যাগের আয়তা আনা উচিত, যে লজিকে ওয়াকআপকে আনা হলো। যদি সংস্কার হয়, সংস্কার তো সর্বস্তরে করা উচিত। ফলে এটা সত্যি মানে বৈষম্যমূলক একটা বিল, এবং সেটা হয়তো পাস হয়ে যাবে, কিন্তু এটা সমকাল তো সবসময় বিচার করতে পারে না, উত্তরকাল গিয়ে বিচার করবে যে এটা বৈষম্যমূলক নিশ্চয়ই বিল। কারণ সর্বক্ষেত্রে এই যে কনস্ট্রেন্টটা, সরকারি কনস্ট্রেন্টটা, এটা কিন্তু সর্বক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। কিছু পকেট জায়গায় যে হচ্ছে, যেখান থেকে আর কি মনে হতে পারে যে একটা ল্যাটারাল বিভাজন করে আমি গণতন্ত্রটাকে ভোটতন্ত্রে তাড়াতাড়ি কনভার্ট করতে পারি। আসলে দীপ্তিমান বাবু, খুবই সংক্ষেপে সময় আজকে এটা নিয়ে বলা নেই, তবু আপনার কাছে জানতে চাইবো, এই পসমান্দা মুসলমান এটার দিকে কি বিজেপির একটু বিশেষ বাড়তি নজর আছে? মানে এই যে কনসেন্ট্রেটেড অফ ক্যাপিটাল, কালকে আমি ইনফ্যাক্ট আপনি বলি, আজকে অবশ্য এটা দেখাবো না, পরে যখন করবো, গ্রককে প্রশ্ন করেছিলাম ভারতবর্ষে কত, কেন বারবার বিজেপি বলছিল, কিরেন রিজিজু প্রচুর হিউজ 2011 সালে প্রায় 4 লক্ষর অধিক জমি এবং সম্পত্তি ছিল, অদ্ভুতভাবে সেটা 8 লক্ষ একর, 8 লক্ষ সামথিং একরে গিয়ে দাঁড়িয়েছে। অথচ দেশের যে জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা, তার এখনো অংশ একটা ঠিকমতো হ্যাবিটেশন বা একটা ইয়ে নেই। তাহলে এই জমিগুলো গেল কোথায়? এই 8 লক্ষ একর বা এগুলো, এটা একটা বিগ কোয়েশ্চেন। পসমান্দাদের দিয়ে দেওয়া হবে বলে, মানে এটা কি ভোট? বিজেপি কি একটা বড় রকম ভোট ব্যাংক তৈরি করতে চাইছে? না, এই বিষয়টাতে গেলেই ভুল হবে। বিষয়টা হচ্ছে পার্টিসিপেশন। মুসলিম সমাজ মানে তো শুধুমাত্র সুন্নি সমাজ নয়, সেখানে শিয়া আছে, আহমেদিয়া আছে,
মুসলিমদের মধ্যে পুরুষ আছে, নারী আছে। তো এই আইনটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো একটা শ্রেণীর পক্ষে ডিসক্রিমিনেশন হচ্ছে। আর এইটার সঙ্গে যদি আপনি পিএম কেয়ারের কম্পেয়ার করেন তাহলে পরে হয়তো কোনো জায়গায় আমরা ত্রুটি করছি। কেন? পিএম কেয়ার সম্পর্কে নিশ্চয়ই জানতে হবে না কেন, অবশ্যই জানা যাবে, কিন্তু তার সঙ্গে এটাকে এক করলে হবে না। কারণ এখানে গোটা সমাজের, ধরুন আজকে টাটারা পার্সি সমাজের মানুষ, তারাও এই দেশের সংখ্যালঘু, জৈনরা সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই সংখ্যালঘুর মধ্যেও যারা খারাপ অবস্থার মধ্যে আছে তারাও কিন্তু আমাদের সমাজেরই অংশ, তাদেরকে অস্বীকার। সুতরাং এই আইনে যেটা কোর্টে যাওয়া যাবে না, যেখানে সর্বোচ্চ অধিকার আছে কোর্টের, সেখানে কোর্টে যাওয়া যাবে না। আমার মনে হয় এইখানে কিছু কিছু জায়গায় পরিবর্তন আসার অত্যন্ত সময় উপযোগী। এবং পসমান্দাদের সম্পর্কে আমাদের যেটা মানে এটা প্রচার করবে অবশ্য মানে যারা সরকারের বিরোধে অংশ আছে, তারা বলবে হয়তো একটা শ্রেণীকে খুশি করা, কিন্তু আমি মনে করি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত হওয়া উচিত। কাউকে কোনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এই ভেদে যদি আমরা তাকে দেখি তাহলে পুরো ব্যাপারটাকেই ছোট করে দেখা হবে। আজকে সময় একেবারে অতিক্রান্ত। ধন্যবাদ প্রদীপ্ত রায়, আপনাকে ধন্যবাদ দেবর্ষী ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ দীপ্তিমান সেনগুপ্ত, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকে যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।